হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি 2024 সালের উদ্ভাস উইকলি এক্সাম 11 নাম্বারের সলিউশনে। এখানে আমরা দুইটা চ্যাপ্টারের ফিজিক্স প্রশ্নের সমাধানটা দেখব। একটি হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হচ্ছে আমরা এক এক করে ডিসকাস করব। তো আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত যতগুলো এক্সাম তোমাদের হয়েছে তার মধ্যে এই যে প্রশ্নটা, পার্টিকুলার এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে টাফ এসেছে আমার কাছে মনে হয়েছে পার্সোনালি। কারো কাছে সহজ লাগতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই যে আগের 10টা যে উইকলি হয়েছে তার থেকে কঠিন প্রশ্ন হচ্ছে 11 নম্বরটাতে করেছে এরা। তো এক এক করে আমরা হচ্ছে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো দেখব। আমি এ কারণে দেরি করেই আপলোড দিয়েছি যাতে করে সবগুলো প্রশ্নের একটা হচ্ছে সামারি দিতে পারি। এ কারণে সবগুলো প্রশ্ন কালেক্ট করার পরেই হচ্ছে আমি ভিডিওটা রেকর্ড করতে বসছি। এ কারণে দেরি হয়ে যাচ্ছে, বাট আমি চেষ্টা করব যতগুলো প্রশ্ন এসেছিল তার মধ্যে থেকে যেগুলো কনসেপচুয়াল, একটু টাফ আকারের বা ট্রিকি একটু প্রশ্ন, সেগুলো নিয়ে ডিসকাস করার আজকে। তো চলো, প্রথম যে অধ্যায়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। তো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এই অধ্যায় থেকে এসেছে এবং এটা একটু ট্রিকি ছিল। আর বাকি কয়েকটা প্রশ্ন আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টার থেকে করব। তো প্রথম আমরা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু দেখবো এবং সলভ করার ট্রাই করব। প্রথম প্রশ্নটা একটু পড়ি। এখানে বলা আছে, দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় একটি চির হতে আগত আলোর তীব্রতা অপর চির হতে আগত আলোর তীব্রতার দ্বিগুণ। ব্যতিচারের ফলে সৃষ্ট ডোরার সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত? এটা জানার আগে তোমাদের একটা জিনিস জানা লাগবে, যেটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, বাট এটা হচ্ছে তোমাদের জানা লাগবে। শর্ট সিলেবাস থেকে হচ্ছে একটা অধ্যায় বাদ দেওয়া হয়েছে তোমাদের, যে অধ্যায়টা হচ্ছে তরঙ্গ। তো এই তরঙ্গ অধ্যায়ে আসলে এই জিনিস নিয়ে আলোচনা করা ছিল, বাট যেহেতু বাদ দেওয়া হয়েছে এই কারণে হয়তোবা তোমরা অনেকেই জানো না এই জিনিসটা, বাট হয়তোবা অনেকে জানো। সেটা হচ্ছে কোনো একটা তরঙ্গের, সেটা আলোক তরঙ্গ হতে পারে, সেটা শব্দ তরঙ্গ হতে পারে, র্যান্ডম যে কোনো একটা তরঙ্গের তীব্রতার মান তার বিস্তারের স্কয়ারের সমানুপাতিক। এই লাইনটা যদি জানো তাহলে এই ম্যাথটা তুমি ইজিলি সলভ করতে পারবে, আদারওয়াইজ একটু ঝামেলা হবে। তো কী জিনিস জানবো আমরা, সেটা হচ্ছে যে কোনো একটা তরঙ্গের তীব্রতা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে তার যে বিস্তার আছে তার বিস্তারের স্কয়ারের সাথে সমানুপাতিক হারে। তো এখানে বলা হচ্ছে যে ইয়ংয়ের যে দ্বিচির পরীক্ষায় আমি আলো ব্যবহার করেছি, এখানে তো দুইটা চির থাকে, তাই না? দুইটা চির থেকে আলো এসে হচ্ছে তারপর উপরিপাতিত হয়। তো যখন হচ্ছে দুইটা চির হতে ব্যতিচার হওয়ার পরে যখন উজ্জ্বল ডোরা সৃষ্টি করে, উজ্জ্বল ডোরা কখন হবে? যখন উজ্জ্বল ডোরা সৃষ্টি করে তখন অ্যাকচুয়ালি প্রথম চির থেকে যেই তীব্রতা আসে, প্রথম চির থেকে যে আলো আসে তার তীব্রতা এবং দ্বিতীয় যে চির আসে তার যে তীব্রতা, এই দুটা আসলে একই দিকে মিলিত হয়। তীব্রতা তো না, এটা হচ্ছে তোমার বিস্তার, তাদের বিস্তারটা একই দিকে থাকে, এ কারণে তাদের লব্ধি একটা বিস্তার পাওয়া যায়। আমি একটা প্রশ্ন তোমাদেরকে বলেছিলাম যে একই দিকে থাকার কারণে তাদের লব্ধি বিস্তারে তাদের যোগফলের সমান হয়। একই রকমভাবে যখন হচ্ছে অন্ধকার ডোরা সৃষ্টি করে, অন্ধকার ডোরা যখন হয় তখন তারা বিপরীত দিক থেকে মিলিত হয় এবং অন্ধকার ডোরার ক্ষেত্রে আলটিমেটলি হয় কি, যে তাদের যে তোমার লব্ধি যে বিস্তারটা, সেই বিস্তারের মানটা হয় কি দুইটার নেগেটিভের, অর্থাৎ দুইটার বিয়োগফলের সমান। আমাকে বের করতে বলেছে এই ব্যতিচারের ফলে সৃষ্ট যে ডোরার যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তীব্রতা আছে তার অনুপাত আমাকে বের করতে বলেছে। বাট আমি ডিরেক্টলি হচ্ছে তীব্রতার সূত্র জানি না, বাট আমি বিস্তারে কী কী ঘটনা ঘটে সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি, যে উজ্জ্বলে হলে দুইটার যোগফল হবে আর যখন অন্ধকার হবে তখন দুইটার বিয়োগফল হবে। তাহলে কল্পনা করি যে আমাদের যে প্রথম যে আলোটা আসছে প্রথম চির থেকে, সেই আলোটা হচ্ছে I1 ইন্টেন্সিটির, I1 তীব্রতার, এবং দ্বিতীয় চির থেকে যে আলোটা আসছে সেটা হচ্ছে I2 তীব্রতার। তাহলে I1 তীব্রতা এবং I2 তীব্রতা দুইটি আলো যখন হচ্ছে মিলিত হয়ে তাদের যে লব্ধি যে তীব্রতা সৃষ্টি করবে, সেই তীব্রতার ভ্যালুটা আমি বের করব। সেটা কি হবে? আমি খেয়াল করে আমি বলেছি যে I সমানুপাতিক অ্যাকচুয়ালি A স্কোয়ার। তাহলে আমি কি বলতে পারি? I1 সমানুপাতিক, সমানুপাতিক না চিহ্ন দিয়ে আমি সমান যদি চিহ্ন দিই, এটা জানি আমরা ধ্রুবক আসে, কে A1 স্কোয়ার এভাবে বলতে পারবো। আর I2 সমান আমি কি বলতে পারি? কে A2 স্কোয়ার। এই দুইটাকে যদি তুমি অনুপাত করে কি কে কাটা যাবে? তাহলে I1 বাই I2 সমান A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার আসবে। তাহলে আমি এটা বলতে পারি যে তাদের যে তীব্রতা, দুইটা আলো যে আসছে তাদের যে তীব্রতা, সেই তাদের তীব্রতার অনুপাতটাকে আমি বলতে পারি তাদের নিজের যে বিস্তার আছে তাদের স্কয়ারের অনুপাতের সমান।
এখন এখান থেকে আমাকে বের করতে হবে কি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতা কত। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতা কখন হবে, যখন দুইটার যোগফল আমি বের করব তখন সেটা হবে সর্বোচ্চ তীব্রতা, আর যখন আমি দুইটার বিয়োগফল বের করব তখন সেটা হবে সর্বনিম্ন তীব্রতা। তা আমাকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার তোমাকে কি বের করতে বলেছে, অনুপাত বের করতে বলেছে। আর সর্বোচ্চ তীব্রতা কখন হবে, যখন আমি দুইটাকে আসলে যোগ করব। এটা হচ্ছে এই ক্ষেত্রে যেই পরিমাণ তীব্রতা হবে সেটা হবে ম্যাক্সিমাম, যখন তারা একই দিকে মিলিত হয়, এবং যখন তারা বিয়োগফল অর্থাৎ উল্টা দিকে মিলিত হয় তখন যে তীব্রতা পাবো সেটা হচ্ছে মিনিমাম হবে। তাহলে আমাকে কি বের করতে হবে যে A1 প্লাস A2 এর ভ্যালুটা কত এবং A1 মাইনাস A2 এর ভ্যালুটা কত, এবং এর জন্য দুইটা যে আলো আছে তাদের যে তীব্রতার অনুপাত সেটা কিন্তু আগে থেকে তোমাকে বলা আছে যে একটা চির হতে যে আলো বের হয় অপর চির হতে যে আলো বের হয় তাদের হচ্ছে একটা আর একটার দ্বিগুণ। তাহলে I1 বার I2 এর মধ্যে যে কোনো একটাকে আমি বড় ধরে নিই, আমি কল্পনা করি যে I1 বাই I2 এটার মান অ্যাকচুয়ালি ডাবল দেওয়া আছে বা দ্বিগুণ দেওয়া আছে, এটা আমি কল্পনা করে নিই। তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে দেখো এখানে যদি 2 বসাও তুমি, কি আসবে, A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার ইকুয়ালস টু 2, বা স্কোয়ারটা যদি বাদ দাও তাহলে A1 বাই A2 ইকুয়ালস টু হয়ে যাবে √2। খেয়াল করো দুইটার যে বিস্তার আছে তাদের অনুপাত তুমি বের করলে। এখন আমার দরকার কি, আমার দরকার হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম যে তীব্রতা আছে তাদের অনুপাত। আমার টার্গেট হচ্ছে এটা বের করা, আই ম্যাক্স আর আই মিন, অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম যে তীব্রতা তাদের যে অনুপাতটা সেটা আমাকে বের করতে হবে। এখন তাদের অনুপাত বের করব কীভাবে, তাদের অনুপাত বের করার যে ইয়েটা পদ্ধতি সেটা হচ্ছে আইম্যাক্স আমরা জানি কি সেটা কোথা থেকে আসবে, যখন তারা দুটার যোগফল আকারে হবে, এবং আমরা তো জানি তীব্রতার ভ্যালুটা আসলে স্কোয়ারের সাথে রিলেটেড। তার মানে আই ম্যাক্স তখন হবে যখন আমি কে ইন্টু A1 স্কোয়ার না নিয়ে এই দুইটার উপর হোল স্কোয়ার আকারে লিখব। অর্থাৎ আমি এভাবে লিখতে পারি A1 প্লাস A2 হোল স্কোয়ার, কে তো কেটেই যাবে, আর মিনিমাম কখন হবে, যখন এখানে আমি লিখব A1 মাইনাস A2 হোল স্কোয়ার। তাহলে এই যে জিনিসটা আছে এখান থেকে আমি যদি হচ্ছে A1 প্লাস A2 আর A1 মাইনাস A2 এর ভ্যালুটা বের করতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাবে। তাহলে সেটাই আমি করার ট্রাই করব। এটা কিন্তু বের করা খুব একটা কঠিন না, যেহেতু তুমি A1 বাই A2 পেয়ে গেছো। তুমি যদি উপরে নিচে একবার একটু যোজন বিয়োজন করো তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে। দেখো উপরে যদি যোজন করো আর নিচে যদি বিয়োজন করো তাহলে কেমন আসে, যোজন করলে √2 নিচে কিছু নাই মানে 1 কল্পনা করতে পারো, তাহলে √2 প্লাস 1 হবে উপরে, আর নিচে √2 মাইনাস 1 হয়ে যাবে। তোমার দরকার কি স্কোয়ার, মানে এটাকে সম্পূর্ণটা কি হোল স্কোয়ার আকারে তো বলতে পারি আমি চাইলে, তাই না? অর্থাৎ এই সম্পূর্ণ জিনিসটার উপরে যদি হোল স্কোয়ার দাও তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে √2 প্লাস 1 ডিভাইড বাই √2 মাইনাস 1, এই সম্পূর্ণ জিনিসটার উপরে হোল স্কোয়ার। এটাই যে ভ্যালুটা দিবে তোমার সেটাই হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তীব্রতা আছে তার অনুপাত। তো তুমি চাইলে এভাবে রাখতে পারো অথবা ক্যালকুলেট করে বের করতে পারো। আমি একটু ক্যালকুলেট করে বের করে নিই। এটি আমার আসছে 33.97। তো দেখো দুইজনের তীব্রতার অনুপাত একটা আর একটা ডাবল ছিল, বাট সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে আছে তাদের যে তীব্রতার অনুপাত সেটা একটা আর একটার প্রায় 34 গুণ হচ্ছে। তো আশা করি বুঝতে পারা গেছে। বেসিক এই জিনিসটা মাথায় থাকলে এটা খুব একটা বুঝতে অসুবিধা হবে না। চলে আসি এর পরের প্রবলেমটা। এই প্রবলেমটা হচ্ছে আমার এখন এখানে যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ এটা হচ্ছে আমি যেই টাইপের প্রশ্ন তোমাদেরকে সলভ করাই বুয়েট এক্সআইআইটি সিরিজে বা বিভিন্ন সিরিজগুলোতে, সেখান থেকে সেই বইগুলো থেকে আসলে এই প্রবলেমটা হুবহু তুলে দেওয়া, আর কোনো রকম চেঞ্জ ছাড়াই তুলে দিয়েছে। তো এটা একেবারে হচ্ছে হুবহু একটা প্রশ্ন, যে এটার জন্য আসলে অনেক কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে, আদারওয়াইজ এটা পারা খুব একটা পসিবল না। বাট প্রশ্নটা একবার পড়ে নিই। কী বলেছে, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় একটি চিরের সামনে 2 মাইক্রোমিটার বেধ মানে পুরুত্বের এবং 1.6 প্রতিসরণাঙ্কের অভ্রের পাত ব্যবহার হলে, অভ্র মানে হচ্ছে একটা পদার্থ, অ্যাকচুয়ালি একটা পদার্থের যে কোনো কাঁচ টাইপের আর কি, কাঁচ না, অভ্র বলা হয়। অভ্রের পাত ব্যবহৃত হলে কেন্দ্রীয় চরম স্থানান্তরিত হয়। অভ্রের পাত যদি সরিয়ে নেওয়া হয় তাহলে চির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হয়। এখন পাশাপাশি দুটি উজ্জ্বল পট্টির দূরত্ব পূর্বের কেন্দ্রীয় চরমের স্থানান্তরের পরিমাণের সমান হয়, তাহলে ব্যবহৃত আলোর তরঙ্গ নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্য। কল্পনা করো এটা হচ্ছে তোমার ইয়ংয়ের যে দ্বিচির পরীক্ষা আছে তার যে এক্সপেরিমেন্টের সেট আপটা, সেটা হচ্ছে এখানে একটা স্লিট, এখানে একটা স্লিট,
এবং এই স্লিট দ্বয়ের মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে আমি একটা ডিস্টেন্স যদি কল্পনা করি, ধরলাম যে এতটুক, এবং এখান থেকে এটা হচ্ছে তোমার পর্দা। নর্মাল সময় কি হতো? নর্মাল সময় হতো যে আমি যদি কেন্দ্রীয় চরমের কথা বলি, কেন্দ্রীয় চরম তৈরি হবে কোথায়? কেন্দ্রীয় চরম তৈরি হবে এই যে স্লিট নাম্বার 1 আছে, 1 নম্বর স্লিট থেকে একটা আলো এবং 2 নম্বর স্লিট থেকে একটা আলো আসবে, এবং কেন্দ্রীয় চরম ওইখানেই সৃষ্টি হয় যেখানে দুইটা আলোর মধ্যে পথপার্থক্যের মান কত হয়? 0 হয়। তো পথপার্থক্যের মান যদি 0 হয় তাহলে সেখানে আমি বলতে পারি যে তাদের মধ্যে যেহেতু পথপার্থক্যের মান 0, দুইটা একই পরিমাণ পথ ট্রাভেল করে এসেছে, এবং এ কারণেই আসলে এই জায়গায় একটা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। এবং সেই যে উজ্জ্বল ডোরাটা, সেটার ভ্যালু হবে কি? সেটার যে ডিস্টেন্সটা, সেটা অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়? একদম দুইটা স্লিটের একবার মাঝ বরাবর যে লাইনে, সেই জায়গায় পাওয়া যায়। সমস্যা হচ্ছে যদি এখন আমি একটু ঝামেলা করি। কি ঝামেলা করি? ঝামেলা হচ্ছে এই যে স্লিট আছে 1 নম্বর স্লিটটা, যে 2 নম্বর 1 নম্বর স্লিট বা যে কোনো একটা স্লিট বলো, তার সামনে তুমি একটা পদার্থ রেখে দিলে একবারে কাছে। এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন আমি বলছি, সেকেন্ড কন্ডিশন। এটা হচ্ছে এখানে কি রাখা আছে এখন? অভ্রের পাত। এর পুরুত্ব কত? এর পুরুত্ব হচ্ছে টি বা থিকনেস আর কি। এর থিকনেস হচ্ছে টি। এই টি থিকনেসের একটা যদি পাত রেখে দাও তুমি, তাহলে হচ্ছে সমস্যা যেটা হবে যে এর ভিতরে যেহেতু এর একটা প্রতিসরণাঙ্ক আছে, মিউ প্রতিসরণাঙ্ক। আমরা কি জানি? একটা আলো যদি হচ্ছে এদিক দিয়ে হচ্ছে মনে করে বাতাসে চলছিল, বাতাসে তার বেগ কত থাকে? আলোর বেগের সমান। এবং সে যখন কোনো একটা প্রতিসরণাঙ্কের ভিতরে, প্রতিসরণাঙ্ক বিশিষ্ট কোনো পদার্থের ভিতরে চলে যায়, সেখানে আলোর বেগ কি কমে যায় না? ধরলাম আলোর এখানে বেগ হচ্ছে CA, এখানে তার বেগ হচ্ছে CB। তো আমরা অবশ্যই জানি যে সবসময় বাতাসে বা শূন্য মাধ্যমে যেটাই বলুন না কেন, শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় বেশি থাকে। তাহলে CB এর মান অবশ্যই CA এর থেকে কম। তাহলে এখানে যদি CB এর ভ্যালুটা কম হয়ে যায়, তাহলে আলটিমেটলি যে তরঙ্গদৈর্ঘ্যটা খুবই স্মুথলি এখানে পার করছিল, এখন সে যদি হচ্ছে এর ভিতর দিয়ে যেতে স্টার্ট করে, তাহলে যেহেতু সে এখানে স্লো হয়ে যাচ্ছে, এই কারণে এই জায়গায় পৌঁছাতে 2 নাম্বারটা যত তাড়াতাড়ি পৌঁছে যাবে, 1 নাম্বার যে আলোক রশ্মিটা সে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না। এখন প্রবলেম হচ্ছে যদি এ তাড়াতাড়ি পৌঁছাতে না পারে, তাহলে সমস্যাটা কি ক্রিয়েট হবে? সমস্যা হবে যেটা এটা যে এখান থেকে এই পর্যন্ত এ যত পথ অতিক্রম করে যাবে, যেহেতু এর এখান থেকে এইটুকু যেতে তার সময় বেশি লাগছে। সময় কখন বেশি লাগবে একজনের? যখন তার অতিক্রান্ত যে পথটা আছে, সে পথটা যদি তার বেশি লাগে তখন। আলটিমেটলি এইখানে যখন সে যাবে, যেহেতু সে একটা মিউ তরঙ্গের মিউ প্রতিসরণাঙ্ক বিশিষ্ট জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আমরা জানি যে যখন আলোর বেগ চেঞ্জ হয়, অ্যাকচুয়ালি তার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যেও একটা চেঞ্জ আসে। সে হচ্ছে বেশি একটা এক্সট্রা ডিস্টেন্স এর মধ্য দিয়ে ট্রাভেল করে চলে যাবে। যতটুকু তার ট্রাভেল করার কথা ছিল, এই মিউ প্রতিসরণাঙ্ক বিশিষ্ট বস্তুটি থাকার কারণে তার এখন ট্রাভেল যে ডিস্টেন্সটা, সেটা বেড়ে যাওয়ার কারণে আলটিমেটলি এখন যেটা হবে যে দুইটার মধ্যে আর এই বিন্দুতে একটা পথের পার্থক্য সৃষ্টি হবে বা পাথ ডিফারেন্স সৃষ্টি হবে। এ কারণে যেই উজ্জ্বল ডোরাটা বা যে কেন্দ্রীয় চরমটা আগে এখানে তৈরি হতো, সেটা এখানে তৈরি না হয়ে এখন এই দিকে কোথাও তৈরি হবে। কেন হবে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। এদিকে তৈরি হবে। তাহলে দেখো তো, যে জিনিসটাকে এখানে তৈরি হতো, ডেল্টা এক্স সমান 0 হতো, সে ডেল্টা এক্স সমান 0 আর এখানে হতে পারছে না, কারণ একজন আগেই পৌঁছে যাচ্ছে আর একজনের পৌঁছাতে লাগছে দেরি। এই কারণে তাদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হবে। এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা হচ্ছে এক্স ডিস্টেন্স বলি। আমার হচ্ছে কি, এই যে কেন্দ্রীয় চরম যেটা এখানে ছিল, সেটা শিফট হয়ে উপরের দিকে চলে যাবে। যদি এই পদার্থটা, অভ্রটা যদি এখানে না লাগায় হচ্ছে আমি 2 নাম্বার এখানে লাগাতাম, তাহলে সেটা শিফট হয়ে নিচের দিকে চলে আসতো। কোনটা কখন শিফট হয়ে কোন দিকে যাবে সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। তো এই দুজনের মধ্যে যে পথের যে পার্থক্যটা কত ক্রিয়েট হবে এই জায়গায়, সেটা আমি একটু প্রথমত বের করতে চাই। কল্পনা করো যে এই যে আমি এই পদার্থটা এঁকেছি অভ্র, এই অভ্র হচ্ছে মিউ প্রতিসরণাঙ্ক বিশিষ্ট, এবং এর যে থিকনেসটা সেটা হচ্ছে টি। তো যখন এর মধ্য দিয়ে, এই থিকনেসের মধ্য দিয়ে আলোটা পার হতে চাইবে, তো ওই মোমেন্টে তার এইটুক থেকে এইটুক দূরত্ব যেতে কত সময় লাগবে, টি দূরত্ব, এবং বাতাসে তাকে টি দূরত্ব যেতে কত সময় লাগবে, সেটার একটু আমরা অনুপাতটা বের করি। কীভাবে বের করবো খেয়াল করতো। এই যে টি দূরত্ব বা টি থিকনেস পরিমাণ সে দূরত্ব আসলো, সেটা
কত সময় লাগবে সেটা বের করার জন্য আমরা একটা সূত্র ইউজ করতে পারি। আমরা মিউ সমান কি জানি বলো তো? যে কোনো একটা পদার্থের যে প্রতিসরণাঙ্ক সেটার যে মানটা সেটা হবে আলোতে বাতাসের বেগ কত, আলোর বেগ কত, সরি বাতাসে আলোর বেগ কত বা শূন্য মাধ্যমে ডিভাইডেড বাই হচ্ছে এর ভিতরে কত বেগ সেটা। তাহলে মিউ সমান আমি CA বাই CB বলতে পারি। এখন আমি বের করতে চাই যে এখান থেকে এইটুকু আসতে তার টাইম লেগেছে কত, টাইম। তাহলে আমি যদি টাইম বের করতে চাই, টাইম কীভাবে বের করি আমরা? দূরত্ব ডিভাইডেড বাই বেগ, তাই তো? দূরত্ব বাই সময়। এখন দূরত্ব কত? দূরত্বটাকে আমি টি ধরে নিয়েছি, আর হচ্ছে বেগটা কত সেটাকে আমরা CB ধরে নিয়েছি। এখন সব কিছুকে আমি আলোর বেগের সাপেক্ষে রিপ্লেস করার ট্রাই করব। দেখো তো CB এর পরিবর্তে তুমি কি CA বাই মিউ বলতে পারো? CB এর পরিবর্তে তুমি বলতে পারবে হচ্ছে CA ডিভাইড বাই মিউ, মিউটা তাহলে উপরে চলে গেল। এভাবে লিখি একটু আমি, যে এখান থেকে এতটুকু যেতে প্রথম যে আলোটা আছে হলুদ মাধ্যমে, প্রথমে যখন এইভাবে কল্পনা করো, আগে শুধু এতটুকু কল্পনা করো যে এদের মধ্যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে কত, এটা আমি আগে বোঝার ট্রাই করি। তাহলে প্রথম জনের এই যে আলোটার এখান থেকে সে যতটুকু দূরত্ব কাভার করলো এইটুকুর মধ্য দিয়ে, সেটা হচ্ছে করতে যত সময় লাগলো সেটা হচ্ছে টি মিউ বাই CA। এখন একই পরিমাণ দূরত্ব, টি পরিমাণ দূরত্বই যদি হচ্ছে দ্বিতীয় জন কাভার করে শুধুমাত্র বাতাসে, তার কত সময় লাগবে? দ্বিতীয় জনের সময় লাগবে কত? তো দ্বিতীয় জনের সময় লাগবে হচ্ছে, আমরা আবার বের করতে পারি, টাইম সমান হচ্ছে, আমরা এস সমান ভিটি ইউজ করবো, ডি বাই ভি আলটিমেটলি, দূরত্ব সমান এস ইকুয়ালস টু ভিটি, এই সূত্রে অ্যাপ্লাই করছি। তাহলে টাইম সমান কি বলতে পারবো? দূরত্ব বাই হচ্ছে বেগ। তাহলে যখন সে শুধুমাত্র বাতাসে ছিল তার দূরত্ব সেম টি, এবং তার যে বেগটা লাগছে সেই বেগের ভ্যালুটা হচ্ছে এবার শুধুমাত্র CA। একটু খেয়াল করো তো দুইটা ভ্যালুর ভিতরে কার সময়টা বেশি। আমরা জানি যে কোনো পদার্থের মিউ এর মান অ্যাকচুয়ালি বাতাসের থেকে বেশি হয়, এবং তোমার এখানে প্রশ্নে দেওয়া আছে যে তার প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.6। তো এখানে T/CA, এখানেও T/CA, বাট এখানে একটা এক্সট্রা মিউ গুণ আকারে আছে। তার মানে প্রথম জনের কিন্তু সময় বেশি লাগবে। তার মানে দ্বিতীয় জন যেই সময় এই জায়গায় পৌঁছাবে তার অনেক সময় পরে, কিছু সময় পরে গিয়ে পৌঁছাবে। তার মানে একই সাথে যদি দুজন ট্রাভেল করা শুরু করে, এই যে দ্বিতীয় জন যেহেতু সে ফাস্ট চলছে, এ কারণে সে কিন্তু সব সময় এর থেকে আগে থাকবে, এবং কি পরিমাণ আগে থাকবে এটা কল্পনা করো, কি পরিমাণ আগে থাকবে ওইটাই হবে আমার পথের ডিফারেন্স। তাহলে আমাকে দেখতে হবে যে একটা নির্দিষ্ট সময়ে এখান থেকে এদের এতটুকু যেতে যদি একটা নির্দিষ্ট সময় লাগে, তাহলে ওই টাইমে দুইজনের মধ্যে পথের যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে আমার পাথ ডিফারেন্সের সূত্র হবে। তাহলে এই টাইমেরই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে কিন্তু আমরা ডেল্টা এক্সের সূত্রটা বের করতে পারি, যে কি পরিমাণ আসলে এদের মধ্যে পথের ডিফারেন্স হয়ে গেছে। তো আমরা প্রথমে দ্বিতীয় আলোটার কথা কল্পনা করি, যে আমি কল্পনা করছি যে টি থিকনেস পার, যখন সে প্রথমজন যখন টি থিকনেস পার করে ওই মোমেন্টে দ্বিতীয়জন কি পরিমাণ আগে চলে যায়। কারণ অবশ্যই আমি বুঝতে পারছি যে দ্বিতীয়টা হচ্ছে আগে চলে যাবে, কারণ এ হচ্ছে আলোর বেগের সমান বেগে চলছে এই কারণে। তো কি পরিমাণ আগে চলে যায় এই একই থিকনেসে, তাহলে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে সেটা বের করার জন্য কি করব আমি? সেটা বের করার জন্য যেটা করব, যে আমরা ডিসটেন্স সমান কি জানি? ডিসটেন্স সমান জানি হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। তাহলে যেহেতু দ্বিতীয়টার কথা বলছি, তাহলে ভি হচ্ছে CA এবং টি হচ্ছে টাইম আর কি, টাইম, ঠিক আছে? এটি মানে এই থিকনেস কল্পনা করিও না। তাহলে আমি বলতে চাচ্ছি দ্বিতীয়টা হচ্ছে যখন প্রথমজন টি থিকনেস কাভার করছিল ওই মোমেন্টে দ্বিতীয়জন কি পরিমাণ দূরত্ব চলে গেছে, তাহলে ওই কত পরিমাণ দূরত্ব যাবে CA আমি বসালাম, আর টাইমের পরিবর্তে এখান থেকে এতটুকু আসতে কত সময় লেগেছে সেটা তো আমি বের করলাম একটু আগে, মিউ টি বাই CA। তাহলে মিউ টি ডিভাইডেড বাই CA কাটা হয়ে যাবে মিউ টি। তাহলে দ্বিতীয় জনের অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে মিউ টি, আর ওই মোমেন্টে প্রথমজন শুধুমাত্র টি ডিস্টেন্সই কাভার করছিল, আর এ হচ্ছে মিউটি দূরত্ব চলে গেছে। তাহলে এই দুইজনের মধ্যে এখন পথ পার্থক্যের ইকুয়েশনটা কেমন হবে? এটা হচ্ছে পথ পার্থক্য না, পথ বের করছিলাম কার? দ্বিতীয় জনে x2। তাহলে ওই মোমেন্টে x1 কত ছিল? x1 শুধুমাত্র টি ছিল। টি থিকনেস যখন সে পার করছে, দ্বিতীয় জন তখন মিউটি ডিস্টেন্স পার করে গেছে। তাহলে তাদের মধ্যে যে পথ পার্থক্যের সমীকরণটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় জন হচ্ছে মিউটি, প্রথম জন হচ্ছে টি, তাহলে হয়ে যাবে মিউ কমন নিলে T-1। দেখো বুঝতে পারছো না? তার মানে এই পয়েন্টে তাদের মধ্যে একটা পথের পার্থক্য আছে এখন, সেটা হচ্ছে মিউ T-1। এখন প্রশ্ন হচ্ছে এই পথ পার্থক্যটা যদি আমি 0 করতে চাই তবেই তো আলটিমেটলি কেন্দ্রীয় চরমটা আমি পাবো। তাহলে এই বিন্দুতে আর কেন্দ্রীয় চরম পাওয়া যাবে না, কারণ এই বিন্দুতে তাদের মধ্যে একটা পথের পার্থক্য সৃষ্টি হয়ে গেছে, এবং এই পথের পার্থক্যের মধ্যে কে বেশি ট্রাভেল করছে?
ট্রাভেল করছে হচ্ছে এই যে 2 নাম্বারটা যেটা, এই 2 নাম্বারের অতিক্রান্ত পথটা এখন বেশি। এখন কথা হচ্ছে আমি যদি এই 2 জনের মধ্যে পথপার্থক্যটাকে 0 বানাইতে চাই, কারণ আমার কেন্দ্রীয় চরম কতটুকু শিফট হয়েছে সেটা আমার জানা দরকার। তাহলে 0 যদি বানাতে চাই, তো যেহেতু দ্বিতীয় জন বেশি ফাস্ট চলতেছে, তাহলে তাকে আমি বেশি দূরত্ব অতিক্রম করতে দেই। আর 1 নাম্বার যখন যেহেতু স্লো চলছে এই জায়গায় এই পয়েন্টটুকুতে, এই কারণে তাকে আমি কম দূরত্ব অতিক্রম করতে দেই। এই কারণে দেখো তো এটা কখন পসিবল, এই জায়গায় নাকি এই জায়গায়? তুমি যদি এই জায়গায় কল্পনা করতে, তাহলে যে স্লো চলতেছে তাকে বেশি অতিক্রম করতে হতো, আর যে ফাস্ট চলতেছে সে হচ্ছে আরও ফাস্টার চলে যেত। তার মানে পথের দূরত্বটা আরও বেড়ে যেত। তার মানে এটাই এই পাশেই হচ্ছে একটা পসিবল তোমার পয়েন্ট থাকতে পারে, যেখানে যে ফাস্ট চলছিল তাকে আমি বেশি দূরত্ব অতিক্রম করার সুযোগ দিই, আর যে স্লো হয়ে গেছে তাকে আমি কম দূরত্ব অতিক্রম করার সুযোগ দিলাম। তো আলটিমেটলি এমন একটা জায়গা হয়তোবা পাওয়া যাইতে পারে যেই পয়েন্টে এর যে পথ অতিক্রান্ত পথটা আর এর যে অতিক্রান্ত পথটা, সেই অতিক্রান্ত পথটা অ্যাকচুয়ালি এদের পথ পার্থক্যটা 0 হওয়া পসিবল। ঠিক আছে? তাহলে এরকম একটা কেস পাওয়া যেতে পারে। এখন কথা হচ্ছে এই দূরত্বটা কত? এই দূরত্বটা বের করার জন্য আমাদের বেসিক সূত্র জানি আমরা, যখন হচ্ছে এরকমভাবে কোনো দূরত্ব পার করে কেউ, তো তাদের মধ্যে যে পথ পার্থক্য, এটা যদি a আর 2 এর মধ্যে যদি আমি বলি এই স্লিট দ্বয়ের ডিসটেন্স হচ্ছে a, এবং এই যে কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা জানি এটুকু হয়ে যায় হচ্ছে a sin থিটা, পথ পার্থক্যের সূত্র। তাহলে দেখো একটা হচ্ছে কমন একটা সূত্রের দিকে আমরা আসতে পারছি। তো আমি সব মুছে দিই, আশা করি এগুলো বুঝতে পেরেছো তোমরা। আমার দরকার শুধুমাত্র এখন এতটুকু ডেল্টা এক্স এর ভ্যালুটা। তাহলে দেখো এতটুকু এখন তাদের হচ্ছে পথের পার্থক্য, যেটা হচ্ছে এ সাইন থিটা। তো এখন এই যে এ সাইন থিটা আছে, এটা অ্যাকচুয়ালি ডেল্টা এক্স এর সূত্র, এবং এটাই অ্যাকচুয়ালি হচ্ছে মিউ টি মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমি বের করতে যাচ্ছি এই এতটুকুর ভ্যালু কত। তা আমরা জানি কি, এটা যদি থিটা হয় এই জিনিসটা আসলে থিটাই হবে। এতটুকু তো আমরা শিখে গেছি অলরেডি, এই অঙ্কের দিয়েছি পরীক্ষা থেকে। আর এই পর্দার থেকে স্লিটের দূরত্বকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে আমরা জানি যে থিটাটা খুবই হচ্ছে তোমার ছোট হয়। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি বা এক্স বাই ডি বলতে পারি আমি। তাহলে এইখানে সাইন থিটার পরিবর্তে তুমি হচ্ছে এক্স বাই ডি বলতে পারবে। তো এখানে হয়ে যাবে হচ্ছে মিউ টি মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে এই যে শিফট হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা অভ্রের পাত লাগানোর কারণে, এটা কত দূরে শিফট হয়ে গেল তাদের কেন্দ্রীয় চরম, সেই ইকুয়েশনটা দাঁড়াবে সমান এক্স সমান মিউ টি মাইনাস ওয়ান ডি ডিভাইডেড বাই এ। এই সূত্রটাই আমি ব্যবহার করব, এবং এটা প্রমাণ করার জন্য এত কিছু হচ্ছে আমি কথা বললাম। তো আশা করি বুঝতে পারা গেছে। আচ্ছা, আমি তো মনে হয় একটা জায়গায় ভুল করেছি, সরি। এটা মিউ টি মাইনাস ওয়ান কমন নিলে এরকম কেমন হয়? এটা আসলে টি কমন নিতে হবে, উল্টা কমন নিয়ে ফেলেছি তাই না? যাই হোক, একটু মিস্টেক, বাট এমনি বোঝানো ঠিক আছে সব। টি কমন নিলে মিউ মাইনাস ওয়ান, এটা একটু উল্টে যাবে, তাড়াহুড়া একটু ঝামেলা হয়ে গেছে। তো এটা হয়ে যাবে টি মিউ মাইনাস ওয়ান, এটা হয়ে যাবে টি মিউ মাইনাস ওয়ান, এটা হয়ে যাবে তাহলে টি মিউ মাইনাস ওয়ান। তো এই হচ্ছে তোমার ইকুয়েশন। তো এই ইকুয়েশনটাকে ব্যবহার করে আমরা এখন দেখব সেটা কি, প্রশ্নে কি বলা ছিল দেখো, যে অপারেট পাথ ব্যবহৃত হলে কেন্দ্রীয় চলম স্থানান্তরিত হয়ে যায়, কতটুকু স্থানান্তরিত হয় সেটা হচ্ছে আমার এই যে ইকুয়েশনটা। আবার বলেছে যদি আমি হচ্ছে অভ্রের পাতটাকে সরিয়ে নিলে, এবং আবার যদি পদ্মার দূরত্ব আমি দ্বিগুণ করে, অর্থাৎ যেটা ডি ছিল ক্যাপিটাল ডি সেটা যদি 2D করে ফেলি, তাহলে এখন পাশাপাশি দুইটি উজ্জ্বল পট্টির যে দূরত্বটা বর্তমানে, সেটা এই যে শিফট যতটুকু হলো সেটা সমান হয়ে যায়। এগুলো সব মুছে দিচ্ছি। আমার দরকার এখন কি, আমার দরকার হচ্ছে শুধুমাত্র এটা। তো আশা করি ভিডিও থেকে তোমরা এতটুকু কীভাবে আসলো সেটা বুঝতে পেরেছো। তো আমি হচ্ছে এতটুকু কি ইউজ করবো এখন, এখানে আমি সাইডে রেখে দিই। তাহলে কতটুকু শিফট হয়ে গেল সেটা হচ্ছে এটা, এই পরিমাণ। এখন আমাকে দেখতে হবে, আমাকে কি বলেছে, যে যদি হচ্ছে আমি অভ্রের পাতকে সরিয়ে নিতাম এবং পর্দার দূরত্ব ডাবল করতাম, তাহলে পরপর দুইটি উজ্জ্বল ডোরার দূরত্ব কত? আমরা জানি পরপর দুটি উজ্জ্বল, আমি এত লিখছি না, ডোরার দূরত্ব, আমাদের সূত্র কি ছিল, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই এ। বাট আমাকে বলেছে যে ডি কে ডাবল করতে হবে, তাহলে ডি আর ডি নাই, ডি হয়ে গেছে এখন 2D। তাহলে এই যে ডিস্টেন্সটা পাবো আমি, এটা অ্যাকচুয়ালি এটার সমান হয়ে যাবে। তাহলে এটাই আমাকে জাস্ট ইকুয়ালাইজ করতে হবে, আর কিছু না। তাহলে এখানে আসতেছে 2 ল্যামডা ডি বাই এ, আর এখানে আসতেছে, আমি একটু সাজা লিখি এটাকে, মিউ মাইনাস ওয়ান
ডিডি ডিভাইডেড বাই এ এ এ কেটে যাচ্ছে, ডিডি কেটে যাচ্ছে। তো এখান থেকে আমরা চাইলে কিন্তু বের করতে পারবো আমার ল্যামডাটা, যেটা আমাকে বের করতে বলেছে। তাহলে ল্যামডার সমান আসবে মিউ মাইনাস 1 টি ডিভাইডেড বাই 2। তাহলে মিউ এর ভ্যালু কত, 1.6 মাইনাস 1 ইন্টু টি। টি হচ্ছে কত পুরুত্ব সেটা বলা আছে, 2 মাইক্রোমিটার। তো সো 2 ইন্টু 10⁻⁶ ডিভাইডেড বাই 2। আশা করি আর কিছু লাগবে না, বাকি সব বসানো হয়ে গেছে। এখন শুধুমাত্র ক্যালকুলেট করলেই হয়ে যাবে। এটা আমার আসছে 6 ইন্টু 10⁻⁷ মিটার। তো এই হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের যে সূত্রটা সেটা। আশা করি এই সূত্র বুঝতে পারা গেছে কীভাবে আসলো, এবং সেখান থেকে ম্যাথটা তো খুবই ইজি, ম্যাথটা কোনো কিছুই না সূত্র জানলে, বাট সূত্রটা হচ্ছে টাফ, কারণ এটা আমাদের সিলেবাসের এখন মতো নাই, এটা হচ্ছে ইন্ডিয়ান বইগুলোতে আছে। সেখান থেকে আমি হচ্ছে তোমাদেরকে নিজে পড়লাম আগে, আসলে আমি নিজেই জানতাম না এই জিনিস, সো আমি নিজে পড়ে হচ্ছে দেন হচ্ছে তোমাদেরকে ব্যাখ্যা করছি। আশা করি বুঝতে পারা গেছে। থার্ড প্রশ্নে চলে যাব। এই প্রশ্নে বলা আছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চরমের তীব্রতা মনে হচ্ছে কেন্দ্রীয় চরম বলতে চেয়েছে। কেন্দ্রীয় চরমের তীব্রতা হচ্ছে 10⁻⁵ ওয়াট পার মিটার স্কোয়ার। 30 ডিগ্রি কৌণিক ব্যবধানে থাকা কোনো বিন্দুর তীব্রতা কত হবে? চিরদয়ের ব্যবধান দেয়া আছে যে 100 ল্যামডা এর সমান। আচ্ছা, তো তীব্রতার সাথে আমি তো সম্পর্ক বললাম একটা, যে আই অ্যাকচুয়ালি কার সাথে রিলেটেড, আই হচ্ছে এ স্কোয়ারের সাথে রিলেটেড। তো এটার আরেকটা সূত্র আছে, যে মনে করো আমি তো বললাম যে যদি হচ্ছে একই দিকে মিলিত হয়, ঠিক আছে, একই দিকে মিলিত হচ্ছে, তাদের কোনো ধরনের দশা পার্থক্য নাই, তাহলে যে ম্যাক্সিমাম যে পার্টটা আসছে সেটা হচ্ছে A1 প্লাস A2, বা তাদের লব্ধিটা। তারা যদি বিপরীত দিকে মিলিত হয় তাদের লব্ধি হবে A1 মাইনাস A2। প্রশ্ন হচ্ছে তারা হচ্ছে প্রথমজন এরকম, দ্বিতীয়জন একটু পরে সৃষ্টি হয়েছে, বা তাদের মধ্যে দশা পার্থক্য একবারে হচ্ছে 0 না, আবার একবারে হচ্ছে 260 ডিগ্রিও না, সরি 180 ডিগ্রিও না, মাঝামাঝি কোথাও। তাহলে সূত্রটা দেখতে কীরকম হবে? মেইনলি এই সূত্রটা হচ্ছে তোমরা পড়োনি, কারণ তোমাদের বইয়ে দেয়া নাই, বা হচ্ছে ওই চ্যাপ্টারই বাদ দেওয়া হয়েছে। তরঙ্গ এই চ্যাপ্টারে হচ্ছে এর সাথে রিলেটেড। তো সেখান থেকে বলা যায় যে কোনো একটা আলাদা আলাদা তরঙ্গ যদি একসাথে মিলিত হয়, তো তাদের যে লব্ধি যে তরঙ্গ আছে তার বিস্তারের সূত্র, এটা হচ্ছে এ আর মানে হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তারের সূত্র হচ্ছে একটা ভেক্টর যোগের মতো, এ স্কোয়ার প্লাস A2 স্কোয়ার 2A1 A2। আমরা জানি কি ভেক্টরের ক্ষেত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস আলফা থাকে, এদের দুজনের মধ্যবর্তী কোণ। এখানে কস আলফা হবে, ঠিক আছে, বাট এই কস আলফাটা অ্যাকচুয়ালি কি, আলফা না বলি, এটাকে আমরা ফাই বলি। ফাই মানে হচ্ছে এদের মধ্যবর্তী যে ফেজ যে ডিফারেন্সটা বা দশা যে পার্থক্যটা, সেই পার্থক্যটা। তুমি যদি এখানে ফেজ ডিফারেন্সের মান 0 বসাও, খেয়াল করো কস যদি 0 হয় তাহলে কত আসবে? কস 0 মান হয়ে যাবে হচ্ছে 1, আর 1 হয়ে গেলে এটা আলটিমেটলি হয়ে যাবে A1 প্লাস A2 হোল স্কোয়ার, রুট করলে আলটিমেটলি A1 প্লাস A2 চলে আসবে। আর যদি হচ্ছে 180 ডিগ্রি হয় তাহলে এটা -1 চলে আসবে, তখন দেখবা যে সূত্রটা এরকম দাঁড়ায়। তো আলটিমেটলি সবগুলো সূত্রই খাটবে এই সূত্র যদি অ্যাপ্লাই করো তুমি তাহলে। এখন এটা তো গেল হচ্ছে বিস্তারের সাপেক্ষে ইকুয়েশনটা, আর আমরা জানি যে আই এর মান অ্যাকচুয়ালি বিস্তারের স্কোয়ারের সাথে সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে আমি যদি বলি যে এটা হচ্ছে লব্ধি বিস্তারের সূত্র, তাহলে লব্ধি তীব্রতার সূত্র এইভাবে করা পসিবল, যেখানে হচ্ছে এ আর স্কোয়ারকে তুমি রিপ্লেস করতে পারো আই আর দিয়ে, কারণ আই তো হচ্ছে এ এর স্কোয়ারের সমান বা সমানুপাতিক আর কি। তাহলে যেখানে এ স্কোয়ার আছে সেখানে তুমি আই বলতে পারো, তাহলে A1 স্কোয়ারটাকে তুমি I1 বলতে পারো, A2 স্কোয়ারটাকে I2 বলতে পারো। তো 2 এইখানে হচ্ছে কি হবে, তাহলে স্কোয়ারটাকে যদি আমি আই বলি তাহলে A1টাকে হয়ে যাবে এখন রুট I1, আর এটা হয়ে যাবে তোমার রুট I2, আর এটা cos ফাই আকারেই থাকবে। তো তুমি যদি বিস্তারের সাপেক্ষে সূত্রটা লেখো তাহলে নিচেটা লিখতে হবে, উপরেরটা লিখতে হবে, আর যদি তীব্রতার সাপেক্ষে সূত্রটা লিখো তাহলে হচ্ছে নিচেরটা লিখতে হবে। এবং দুইটাই কিন্তু পসিবল, দুইটার যে কোনো একটা দিয়ে ম্যাথটা করলেই হয়ে যাবে। তো এটাকে আমি শিফট করে এখানে রেখে দিই, এটাকে আমরা পরবর্তীতে ইউজ করবো একটু পরে, ঠিক আছে? ওকে, তো এখন আমাদের প্রশ্নে বলা আছে, দেখো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় কেন্দ্রীয় চরমের তীব্রতা দেয়া আছে। তাহলে কেন্দ্রীয় চরম মানে কি?
কেন্দ্রীয় চরম মানে তখন যখন তাদের মধ্যে কোনো ধরনের পথের ফেজের ডিফারেন্স থাকে না বা পথ পার্থক্য থাকে না বা দশা পার্থক্য থাকে না। তাহলে দশা পার্থক্য যখন থাকে না তখন তাদের চরমের তীব্রতা দেয়া আছে। তাহলে যখন কেন্দ্রীয় চরমের ক্ষেত্রে প্রথমে কেন্দ্রীয় চরমের ক্ষেত্রে যদি আমি হচ্ছে এই সূত্রটাকে অ্যাপ্লাই করতাম তাহলে কীরকম আসতো? আমরা জানি হচ্ছে এখান থেকে দেখতে পারি এ আর স্কোয়ার ইকুয়ালস টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার টু এটা ইন্টু কস ফাই। বাট যেহেতু তীব্রতার সাপেক্ষে সম্পূর্ণ সূত্র দেওয়া, আমি চাইলে কিন্তু ডিরেক্ট তীব্রতার ভ্যালুটাই কিন্তু বের করতে পারবো। তো সেটাই করি, ডিরেক্ট তীব্রতার ভ্যালু বের করি। তো যেহেতু কোনো কিছু বলা নাই, শুধুমাত্র দ্বিচির পরীক্ষার কথা বলা আছে, তো দ্বিচির পরীক্ষার একটা জিনিস তো আমরা আগে থেকে জানি যে দুইটা স্লিট থেকে যে আলোটা বের হয় তারা অ্যাকচুয়ালি একই টাইপের আলো বা তাদেরকে সুসংগত আলো বলে, যে একই বিস্তারের তৈরি তাদের মধ্যে দশা পার্থক্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, এই কারণে তাদের মধ্যে হচ্ছে ডিফারেন্স থাকে। বাট কেন্দ্রীয় চরমে তাদের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না, প্লাস তাদের যে তীব্রতা দুটোর সাথে সেম হয়ে যায়। তাহলে কেন্দ্রীয় চরমে আমি I1 আর I2 সবগুলোকে আসলে আই ধরতে পারি, কারণ একই সোর্স থেকে তারা উৎপন্ন। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় চরমের ক্ষেত্রে লব্ধি যে তীব্রতা সেটার ভ্যালু হবে, এখানে সূত্র যদি অ্যাপ্লাই করো তুমি, I1 প্লাস I2, I1 এর জায়গায় I লিখবো, I2 এর জায়গায় I লিখবো 2√r I ইন্টু I, মানে 2I হয়ে যাবে, 2I cos ফাই। আমরা জানি cos ফাই এর মান কত এখানে কেন্দ্রীয় চরমের ক্ষেত্রে 0 ডিগ্রি, তাহলে cos 0 মান 1, আলটিমেটলি হয়ে যাবে এখানে 4I। দেখো 4I। তাহলে এখানে যেহেতু তোমাকে প্রশ্নে অলরেডি কেন্দ্রীয় চরমের তীব্রতা দিয়ে দিয়েছে, তাহলে তুমি প্রত্যেকটা আলোর তীব্রতা আলাদা আলাদাভাবে বের করতে পারবে। সেটা হচ্ছে IR/4, বা এটা হয়ে যাবে 10⁻⁻⁵/4। তাহলে এতটুকু প্রথমত বের করে নিলাম যে প্রত্যেকটা আলোর আলাদা আলাদাভাবে যে বিস্তারের যে ভ্যালুটা সেটা। এটা বের হয়ে যাওয়ার পরে আমাকে বের করতে বলেছে কি, যে যখন একটা আলো 30 ডিগ্রি কৌণিক ব্যবধানে থাকে ওই মোমেন্টে হচ্ছে তাদের ইয়েটা কত, তোমার বিস্তারটা কত। তাহলে বিস্তার যদি বের করতে চাই আমাকে আগে দেখতে হবে যে 30 ডিগ্রি যখন কেউ অ্যাঙ্গেলে থাকে, এটা কিন্তু ফেজ ডিফারেন্স না, মাথায় রাখতে হবে। এটা কিন্তু দশা পার্থক্যের মান না, কৌণিক ব্যবধান মানে এরকম, এই যে দুইটা স্লিট, এটা একটা স্লিট, এটা একটা স্লিট, এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় চরম। এখন এই জায়গায় কোনো একটা জায়গা আছে যেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় চরম থেকে এর কোণটা যদি 30 ডিগ্রি হয়, এটা কিন্তু থেটা, এটা কিন্তু তোমার হচ্ছে ডেল্টা থেটা বা ডেল্টা ফাই না। ঠিক আছে, তো ডেল্টা ফাই তোমাকে আসলে বের করে নিতে হবে প্রথমত। কীভাবে বের করবো? আমরা এক কাজ করি, 30 ডিগ্রি যখন কৌণিক ব্যবধানে থাকে আমরা জানি কি এদের মধ্যে পথ পার্থক্যের রিলেশনটা কেমন হবে, ডেল্টা এক্স সমান, এটা যদি এ হয় তাহলে একটু আগে দেখলাম আমরা 2 নম্বর প্রবলেমটাতে এ সাইন থিটা হয়, তাই তো? তাহলে এ সাইন থিটা যদি হয়, চিরদ্বয়ের ব্যবধান তোমাকে বলা আছে হচ্ছে 100 ল্যামডা, তাহলে সেটাই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বের করতে পারবো এখানে চাইলে, পরবর্তীতে করছি। দেখো, এটা হচ্ছে এর পরিবর্তে আমি লিখবো এখন 100 ল্যামডা, আর এখানে লিখবো হচ্ছে সাইন 30। সো সাইন 30 মান হচ্ছে হাফ, হয়ে যাবে আসলে 50 ল্যামডা। এখন আমার টার্গেট পথ পার্থক্য বের করা না, আমার টার্গেট হচ্ছে দশা পার্থক্য বের করা, কারণ আমি দশা পার্থক্য দিয়েই হচ্ছে বিস্তার বের করতে পারবো। তাহলে পথ পার্থক্যের আরেকটা ইকুয়েশন তো আমরা জানি, যে পথ পার্থক্য ইকুয়ালস টু 2π/ল্যামডা ইন্টু দশা পার্থক্য, যেটাকে আমি ফাই ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি ফাই সমান 50 ল্যামডা। আচ্ছা, আমি মনে হয় উল্টা লিখলাম, 2π ল্যামডা উপরে হবে, λ/2π হবে। এবার ঠিক আছে, λ/2π ইন্টু দশা পার্থক্য, তাহলে 50 ল্যামডা উপরে আসবে 2π ডিভাইড বাই ল্যামডা, তাহলে ল্যামডা ল্যামডা কেটে যাবে, থাকবে হচ্ছে 100π। তাহলে দেখো, যখন দুইটা আলো অ্যাকচুয়ালি 30 ডিগ্রি কৌণিক ডিফারেন্সে থাকবে ওই মোমেন্টে তাদের মধ্যে যে দশা পার্থক্যের যে ভ্যালুটা সেটা হয়ে যাবে 100π। আমাকে এখন 100π দশা পার্থক্যে বের করতে হবে বিস্তারের ভ্যালুটা কত। তো বের করি, বিস্তারের সূত্র জানি, IR সমান হচ্ছে, দুটো তো অ্যাকচুয়ালি সেম আলো, তাহলে I1 I2 সব সেম হবে, I প্লাস I প্লাস 2√I মানে I হয়ে যাবে, cos ফাই এর জায়গায় এখন আমি কত বসাবো, 100π, cos 100π। তো 100π বসালে কত হয়, এটা তো ক্যালকুলেট, আচ্ছা দেখেই বোঝা যাচ্ছে, 2π মানে তো সেম জায়গায় চলে আসে, তার মানে আলটিমেটলি সেম জায়গায় চলে আসবে, 0 ডিগ্রি আসবে। তো এটার মান তো অ্যাকচুয়ালি 4i আসছে,
তাহলে আই এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম, তাহলে আলটিমেটলি এটাই আসবে, আই এর ভ্যালুটাই আসবে, যেটা প্রশ্নে তোমাকে দেয়া ছিল। এটাকে আই আর প্রাইম বলতে পারো বর্তমানে। এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি আই আর এর সমানই আসছে, তার মানে আনসার তোমার 10⁻⁵ হওয়া উচিত। এটাই হবে আনসার, অর্থাৎ কেন্দ্রীয় চরমে যেই পরিমাণ তীব্রতা ছিল ওই 30° কৌণিক ব্যবধানও সেম তীব্রতাই থাকবে। পরবর্তী প্রশ্ন, তো এটা হচ্ছে আমি সলভ করাবো না, কারণ এটা আমি গত বছর সলভ করিয়েছি। তো উদ্ভাস উইকলি 2023 এর ভিডিওটা তোমরা দেখো একটু, এই চ্যাপ্টারের আর কি। এই চ্যাপ্টারের ভিডিওটা দেখলে তোমরা এটার আনসার পেয়ে যাবে। তো এটা খুবই ইজি ম্যাথ দিয়েছে, এবং যেটা আমি করিয়েছি গত বছরও এটা এসেছিল কোনো একটা সেটে, তো এই বছরে হচ্ছে কোনো একটা সেটে দিয়েছে। তো এটা খুবই সহজ একটা প্রশ্ন, আমি এটা করাচ্ছি না। তোমরা নিজেরাই আমাকে করে বলো যে আনসারটা কত আসে, কমেন্টে জানিয়ে দিও। 5 নম্বরে চলে যাব। দুটি তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, এ সাইন ওমেগা টি একটা, আর একটা হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। এখানে ডেল্টা হচ্ছে দশা পার্থক্য যদি হয়, তাহলে তাদেরকে যদি আমি উপরিপাতন করি, তাহলে লব্ধি তরঙ্গের সাথে প্রথম তরঙ্গের দশা পার্থক্য কত হবে এটা আমাকে বের করতে বলেছে। তো এটাও আসলে তোমাদের সিলেবাসের মধ্যে ডিরেক্টলি নাই, বাট আমি আসতেও পারে আসলে এগুলো জিনিস তরঙ্গ চ্যাপ্টারের সাথে রিলেটেড, ওই চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে। তো আমরা জানি যে লব্ধি তরঙ্গ যখন তারা উপরিপাতিত হবে, লব্ধি তরঙ্গ অ্যাকচুয়ালি দুইটাকে জাস্ট নর্মাল যোগ করে দিব, তাহলে লব্ধি তরঙ্গ বের হয়ে আসবে। যোগ করবো কীভাবে, এটা হচ্ছে এ সাইন ওমেগা টি, আর এটা হয়ে যাবে এ সাইন ওমেগা টি মাইনাস ডেল। তো আমরা যেটা করবো এখন, আমরা সূত্র অ্যাপ্লাই করবো ত্রিকোণমিতিক। এখানে যদি তুমি এ কমন নাও, এ কমন নিলে কী আসে, এখানে আসে এ সাইন ওমেগা টি, আর এখানে আসবে সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা। দেখো তো এটা পরিচিত লাগছে না, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রের মতো, ত্রিকোণমিতি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি, 2 sin c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। সেটা অ্যাপ্লাই করবো, এই 2টাকে বাইরে নিয়ে আসবো, 2a হয়ে যাবে, তাহলে এটা 2 sin c প্লাস ডি বাই 2। আমি একবারে করছি, এটা প্লাস এটা ডিভাইড বাই 2 করলে কত হবে, ওমেগা টি মানে 2 ওমেগা টি, একে আবার 2 দ্বারা ভাগ করো, তাহলে শুধুমাত্র ওমেগা টি থাকবে। আর এটাকে সাথে যখন এটা প্লাস করবো, এখানে কি মাইনাস ডেল্টা থাকে, আবার 2 দ্বারা ভাগ করলে ডেল্টা বাই 2। আমি একবারে করলাম, তোমরা এক লাইন এক্সট্রা দেখিও। আর কস হচ্ছে সি মাইনাস ডি বাই 2, তাহলে এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 2, তাহলে এটাকে এটা দ্বারা মাইনাস করলে ওমেগা কেটে যাবে, থাকবে শুধু ডি, আবার তার নিচে 2 আছে, তাহলে ডেল্টা বাই 2। আলটিমেটলি এরকম আসছে। এটাকে এক কাজ করি, কস পার্টটাকে সামনে লিখি, কস ডেল্টা বাই 2, আর এটা হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা বাই 2। একে এটা হচ্ছে তোমার লব্ধি যে তরঙ্গটা, তার ইকুয়েশনটা, ঠিক আছে। তো এটাকে যদি আমি হচ্ছে এই তরঙ্গের সাথে একটু তুলনা করি, কার সাথে, এ সাইন ওমেগা টি মাইনাস ডেল। দেখো তো এর পরিবর্তে এটা এসেছে, সাইনের পরিবর্তে সাইন আছে, ওমেগা টি আছে, আর ডি এর পরিবর্তে এসেছে হচ্ছে এটা। তার মানে এখানে যে পার্থক্যটা আসলো সেটা হচ্ছে এ যে হচ্ছে বিস্তার, এটাই হচ্ছে তোমার বিস্তারের ভ্যালু। তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার হবে আগের দুইটা তরঙ্গের ডাবল, অর্থাৎ বিস্তারের ডাবল, এর সাথে আবার কস দশা পার্থক্যের হাফ। এবং এদের যে দশা পার্থক্য কী বলেছে তোমার, এর সাথে প্রথম তরঙ্গের দশা পার্থক্য নির্ণয় করো। তো দশা পার্থক্য কত হবে, আমি যদি ডেল ফাই বলি, তাহলে প্রথম তরঙ্গের দশা পার্থক্য কত, দশা কত ছিল ওমেগা টি, এর দশা কত এত, তো দশা পার্থক্য হচ্ছে ওমেগা টি থেকে বর্তমান দশা পার্থক্যটা বাদ দিব আমি, তাহলে এটা হয়ে যাবে। তাহলে দশা পার্থক্য প্রথমটার সাথে বর্তমানটার লব্ধিটা দশা পার্থক্যের মান হবে ডেল্টা বাই 2। এটা হচ্ছে তোমার আনসার। এরপরে আসি, প্রশ্নটাতে বলা আছে দেখো, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার, আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 600 ন্যানোমিটার, এবং পর্দা হতে চির দেওয়ার দূরত্ব 2 মিটার। সব দেওয়া আছে তোমার, হচ্ছে ডি দেওয়া, ল্যামডা দেওয়া, এ দেয়া, কেন্দ্রীয় চরমের তীব্রতা দেওয়া আছে। আচ্ছা, আবার তীব্রতা, তো কেন্দ্রীয় চরমের তীব্রতা কীভাবে বের করে, একটু আগে বের করলাম আমরা, 4i আসে, এটা দেওয়া আছে। আর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এত দূরে তীব্রতা কত, ওই আগের মতোই তোমাকে দশা পার্থক্য বের করতে হবে, এটা পারবা তোমরা, সেম টাইপের ম্যাথ। এর আগে যেটা করালাম 3 নম্বর যে প্রবলেমটা করালাম, আমি যেভাবে করিয়েছি সেভাবে করতে হবে, শুধু এখানে ডিরেক্ট 30 ডিগ্রি দেওয়া ছিল, এখন হচ্ছে 30 ডিগ্রি না দিয়ে তোমাকে হচ্ছে
ওই ডেল্টা এক্স সমান ল্যামডা ডি বাই এ, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে আর কি, এন ল্যামডা ডি বাই এ, যেটা জানি আমরা আর কি। তো ওই সূত্র অ্যাপ্লাই করে পথ পার্থক্যের এই ইকুয়েশন অ্যাপ্লাই করে তোমাকে প্রথমে দশা পার্থক্যটা বের করতে হবে আবার আগের মতো। ওই দশা পার্থক্যের ভ্যালুটা যদি ওই তীব্রতার লব্ধির সূত্রটাতে অ্যাপ্লাই করো তাহলে ম্যাথ হয়ে যাবে। তো ট্রাই করে আমাকে জানাইও যে কত আসে। চলে আসবো আমরা 7 নম্বর প্রবলেমে। এটা সমবর্তনের একটা প্রশ্ন দেখেছিলাম, তো এটা সুন্দর প্রবলেম। এটা দেখো, অনেকগুলো সমবর্তক ফালি এমনভাবে স্থাপন করা হলো যেন একটি ফালির আলোক অক্ষ তার পাশের আলোক অক্ষের সাথে 50 ডিগ্রি কোণে হেলে থাকে। এভাবে অনেকগুলো ফালি পরপর সাজানো হলো যতক্ষণ না পর্যন্ত শেষ ফালিটি প্রথম ফালির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার প্রথম ফালি দিয়ে যদি এত লাক্স, এটা তীব্রতার আরেকটা একক, এত তরঙ্গের অসমবর্তিত আলো প্রবেশ করে, তাহলে লাস্টের একেবারে ফালি দিয়ে কত তীব্রতার আলো নির্গত হবে এটা আমাকে বের করতে বলেছে। তো আশা করি তোমরা জানো সূত্র, যে এখানে আমি জাস্ট র্যান্ডম একটা চিত্র আঁকছি, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি এরকম হয়, একটা পাতের মতো হয়। ওই পাতের মধ্যে তুমি যদি আলো দাও, যদি অসমবর্তিত আলো দাও, তাহলে যখন সে সমবর্তিত হয়ে যাবে তখন এর তীব্রতা যদি আই নট থাকে, ঠিক আছে, এর তীব্রতা যদি আই নট থাকে অসমবর্তিত হওয়ার পরে তার যে তীব্রতা সেটা হয়ে যাবে আই নট বাই 2। এখন এই জিনিসটা যদি আরেকটা সমবর্তন ফালির মধ্য দিয়ে যায় তখন তার তীব্রতা হয়ে যাবে, সূত্রটা এরকম দাঁড়ায়, আই নট বাই 2 কস কত ডিগ্রি কোণে, কস স্কোয়ার ফাই আর কি, কত ডিগ্রি কোণে হেলানো আছে তার উপর ডিপেন্ড করে। তাহলে যত সে মুভ করতে থাকবে অসমবর্তিত ফালির ভিতর দিয়ে তত তার এই ইকুয়েশনটা বাড়তে থাকবে। এখন দেখো, এর পরে যখন সে আবার আরেকটার মধ্য দিয়ে যাবে তখন কি হবে, এটার আবার কস ফাই হবে, কস স্কয়ার ফাই হবে। তাহলে এই জিনিসটা কস স্কয়ার ফাই পার্ট 2 কিন্তু ধীরে ধীরে তোমার চলতে থাকবে। এখন আমাকে দেখতে হবে আগে কতগুলো ফালি আছে এখানে, এটা বের করতে পারলেই হবে। দেখো, তো প্রথমত ধরলাম আমি তীর দিয়ে বোঝাচ্ছি, কারণ একটা যদি এই পাশে থাকে তারপরেরটা কত ডিগ্রি কোণে বাঁকানো, 15 ডিগ্রি, তার মানে ধরলাম পরেরটা এই বরাবর থাকবে 15 ডিগ্রিতে, তারপরেরটা 30 ডিগ্রিতে, তারপরেরটা, কারণ এক একটা তোমার চেঞ্জ আর কি, তারপরটা 45 ডিগ্রিতে, তারপরটা 60 ডিগ্রিতে, তারপরটা 75 ডিগ্রিতে, এবং লাস্টেরটা আসবে 90 ডিগ্রিতে। কয়টা হলো টোটাল? 1 2 3 4 5 6 7টা টোটাল, তাই না? টোটাল 7টা জিনিসকে পাস করে ফাইনালি সে যাবে। আমাকে বের করতে বলেছে যে প্রথম ফালি দিয়ে যদি এই পরিমাণ লাক্স তীব্রতার একটি অসমবর্তিত আলো প্রবেশ করে তাহলে শেষ ফালি দিয়ে কত তীব্রতার আলো বের হয়ে যাবে, এটা আমাকে বের করতে হবে। তো আমরা কি জানলাম, যে প্রত্যেক ফালির মধ্য দিয়ে পাস করার সময় এর যে চেঞ্জটা সেটা কস স্কয়ার কত অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল হারে হয়ে যায়। যেহেতু প্রত্যেকটা অ্যাঙ্গেল 15 ডিগ্রি করে, তাই না, প্রত্যেকটা অ্যাঙ্গেল 15 ডিগ্রি করে, তাহলে লাস্ট পর্যন্ত যেতে যেতে তাকে কয়টা কভার করতে হবে, যখন এটা তো প্রথমে তো সে অসমবর্তিত আলোতে পাস করলো, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এটা তো একবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সো ওটা ম্যাটার করে না। তো টোটাল তোমার 6টা জিনিসকে কভার করতে হবে। তাহলে এই ইকুয়েশনটা হবে আই সমান আই নট বাই 2, একটা হলে কস স্কয়ার ফাই হয়, বাট এখানে টোটাল 6টা কভার করতে হবে, তাহলে টু দি পাওয়ার এন হবে আর কি, টু দি পাওয়ার 6। তাহলে এটাই তোমার আনসার হবে, এটা 1.2 10 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 2 cos স্কয়ার 15 টু দি পাওয়ার 6, যেটা আনসার আসবে সেটাই। আমি একটু ক্যালকুলেট করে দেখি, এটা আসে 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এত লাক্স, এটা আনসার। চলে যাবো আমরা 8 নম্বর প্রশ্নে। এখানে বলা আছে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় 485 এবং 582 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়। চির হতে পর্দার দূরত্ব দেওয়া, ডি এর ভ্যালু দেওয়া, এ এর ভ্যালু দেওয়া, কেন্দ্রীয় চরম হতে কত দূরত্বে এই আলোটার উজ্জ্বল ডোরা এবং এই আলোটার অন্ধকার ডোরা মিলিত হবে আমাকে বের করতে বলেছে। তো যেটা তোমাদেরকে বললাম যে গত লেকচারে করিয়েছি আমি, সেটার মতো অনেকটা, আমি জাস্ট করে দিই একটু খেয়াল করো। দুইটা জিনিসকে মিলিত হতে হবে এক জায়গায়। আমরা ডেল্টা এক্স এর সূত্র কি জানি?
উজ্জ্বলের জন্য সেটা জানি হচ্ছে n ল্যামডা ডি বাই এ, আর অন্ধকারের জন্য আমরা সূত্র জানি হচ্ছে n মাইনাস হাফ ল্যামডা ডি বাই এ, এরকম হচ্ছে তাই না, ল্যামডা ডি বাই এ। তাহলে কেন্দ্রীয় চরম হতে কত দূরত্বে এই দুইটা ডোরার অ্যাকচুয়ালি মিলিত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো কত নাম্বার ডোরা মিলিত হবে সেটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটার মধ্যে আসলে একটা ইকুয়েশন জেনারেট করতে হবে। দেখো তো আলটিমেটলি ডোরা যদি মিলিত হয় তার মানে এটার ডেল্টা এক্সের ভ্যালু এটার ডেল্টা এক্সের ভ্যালু অ্যাকচুয়ালি সমান হতে হবে। বাট এর জন্য যত নাম্বার হবে এর জন্য নাম্বার কিন্তু সেম নাও হতে পারে। এখানে এটাকে আমি n1 নাম দিই, এটাকে আমরা n2 নাম দিই। আমি জানি না কোনটার কত নাম্বার মিলিত হবে। তাহলে যেহেতু এই দুইটা অ্যাকচুয়ালি সমান, তাহলে সমান হলে কি হচ্ছে দেখো তো। আচ্ছা, তো ল্যামডাটাও আলাদা, সো ল্যামডাটাকেও তোমাকে নাম দিতে হবে। এটাকে ল্যামডা 1 বলো, এটাকে ল্যামডা 2 বলো। তাহলে আসছে হচ্ছে এই দুটো ইকুয়াল হলে এটা ডিভাইড বাই n2 মাইনাস হাফ ল্যামডা 2 ডি বাই এ। তাহলে এ কাটা ডিডি কাটা, তাহলে n1 আর n2 মধ্যে আমাদের একটা রিলেশন বের হবে, সেই রিলেশনটা বের করতে হবে আমাকে। এটাকে একটু লসাগু করে দাও, এখানে আসবে হচ্ছে n1 ল্যামডা 1, এটা হয়ে যাবে 2 n2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ল্যামডা 2। এই 2টাকে পাশে গুণ করে দিই, 2 n1 ল্যামডা 1 2 n2 মাইনাস 1 ল্যামডা 2। তাহলে ল্যামডা 1 আর ল্যামডা 2কে আলাদা করে নিই আর কি। আমি এখান থেকে ল্যামডা 1 বাই ল্যামডা 2 সমান কত বলতে পারি, 2n2 মাইনাস 1 ডিভাইড বাই 2n1। এখন ল্যামডা 1 ল্যামডা 2 এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে 485, এটা হচ্ছে 582। তাহলে এখান থেকে আমি বলতে পারি 2n2 মাইনাস 1 ডিভাইড বাই 2n1। এটা যদি কাটাকাটি করো 5/6 আসে। এখন আবার আড়াআড়ি গুণ করি, একটু কত আসে দেখি। তো 6 2 12 n2 মাইনাস 6 10 5 2 হচ্ছে 10 n1। তাহলে আচ্ছা, এটাকে ভেবে রাখি। সমস্যা কি এখন দেখো তো, সমস্যা হচ্ছে ইকুয়েশন একটা, আননোন আমার দুইটা, এমন একটা ইকুয়েশন সলভ করবো কীভাবে আমি, হাউ। তো এইসব হচ্ছে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং ভবিষ্যতে উঠো তাহলে দেখবে যে এই টাইপের প্রবলেম তোমাদেরকে করা লাগছে, যে তোমার কাছে ইকুয়েশন একটা থাকবে, তোমার কাছে আননোন থাকবে দুইটা, যেটা কিন্তু প্র্যাকটিক্যালি ইম্পসিবল, এটা করা পসিবল না। কারণ হচ্ছে এর শুধুমাত্র একটা না, ইনফাইনাইট সংখ্যক সলিউশন পসিবল। তুমি এন এর মান তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ধরলে n2 এর মান কিছু না কিছু একটা আসবেই। তো প্রশ্ন হচ্ছে n1 এর মান আমি কত ধরবো যত ধরলে এটা পসিবল। খেয়াল করো তো n1 আর n2 জিনিসটা কি অ্যাকচুয়ালি এই ইকুয়েশনে। n1 আর n2 হচ্ছে তোমার যে কত নম্বর ডোরা সেটা। n1 হচ্ছে প্রথমটার জন্য কত নম্বর ডোরা, আর n2 হচ্ছে দ্বিতীয় আলোটার জন্য কত নম্বর ডোরা। তাহলে n1 আর n2 যেহেতু নাম্বার বোঝাচ্ছে কত নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা কি কখনো ভগ্নাংশ হতে পারবে? এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। এটা একটা জিনিস, পূর্ণ সংখ্যা হতে হবে প্লাস ধনাত্মকও তো হতে হবে। তো আমাকে আসলে বিভিন্ন ভ্যালু বসিয়ে চেক করে দেখতে হবে যে n1 এর মান যদি একটা পূর্ণ সংখ্যায় ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাই তাহলে কোন n1 এর ভ্যালুর জন্য n2 এর ভ্যালুও একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাই আসে। চেক করি আমরা, চলো। n1 এর ভ্যালু 1 বসাও, দেখো তো n2 কত আসে। এটা যদি 1 বসাই আমি তাহলে এটা আসে হচ্ছে তোমার 10, এর পাশে হচ্ছে 10 + 6, তাহলে n2 কত আসে, n2 আসে তোমার হচ্ছে 16/12। ধনাত্মক আসছে না, তার মানে n1 1 হওয়া পসিবল না। একই রকমভাবে 2 বসাও, 2 যদি বসাও তাহলে কত আসে দেখো তো, 2 বসালে তোমার আসছে 20 আর এখানে 26, তাহলে 26/12 তাও হবে না। 3 বসাও, 3 × 10 = 30, 30 + 6 36, 36কে 12 দ্বারা ভাগ করলে 3, তার মানে মিলছে। কিন্তু এবার দেখো তুমি যদি n1 এর জায়গায় 3 বসাও, যদি আমি n1 3 বসাই তাহলে ক্যালকুলেট করে দেখা যাচ্ছে n2 এর ভ্যালুও 3 পাওয়া আছে। তার মানে
একটা আমি পসিবল সলিউশন পেলাম, যে সলিউশনে আমি যদি n1টাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাই, এটাকে সলভ করার পরে n2 এও ধনাত্মক পূর্ণ সংখ্যাই পাওয়া যাচ্ছে। তার মানে কি এটার কি পসিবল সলিউশন একটাই আছে? না, আরও হবে। তুমি n এর মানে এইভাবে হচ্ছে চেক করতে করতে অনেকগুলো এরকম ভ্যালু পাবা, হয়তো বা ইনফাইনাইট সংখ্যক জিনিস পাবা, বাট আমার দরকার নেই। আমি হচ্ছে এতগুলা ভ্যালু বের করার টাইমও পাবো না। তোমাকে যেহেতু বের করতে বলেছে, তুমি জাস্ট এই দুইটা ভ্যালুর যে কোনো একটাকে ইউজ করে মানটা বসিয়ে দাও। তোমাকে বের করতে বলছে কত দূরত্বে মিলিত হবে, তাই তো? জাস্ট আমার প্রথমটা, এটা হচ্ছে প্রথম ডিস্টেন্সটা যেটা মিলিত হবে, এরপরে হয়তো বা পরবর্তীতে আরও হবে, অনেকবার হবে। আমি প্রথমবারটা বের করবো একটা। তাহলে n1-টা ধরেও করতে পারো, n2টা ধরেও করতে পারো, তোমার ইচ্ছা, আর আনসার সেমই আসবে। তাহলে আমি n1 ধরে করছি, ডেল্টা এক্সের জায়গায় n1-এর এই জায়গায় ম্যানটা বসাবো, আমি n1-এর জায়গায় 3 বসাবো, ল্যামডা 1 বসাবো 485 ন্যানোমিটার, ডি বসাবো হচ্ছে পর্দার দূরত্ব 1.2, এবং এ বসাবো চিরদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান 0.2। সব যদি একসাথে ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে তোমার ডেল্টা এক্সের ভ্যালু চলে আসবে, যেটা আমাকে বের করতে বলেছে। তো এটা আসছে 8.73 10⁻³ মিটার। এই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারা গেছে। পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে, এটাও তরঙ্গ চ্যাপ্টারের সাথে রিলেটেড, কারণ এখানে বলছে সমতলীয় তরঙ্গ, এটা অগ্রগামী তরঙ্গের ইকুয়েশন দেওয়া আছে। তোমরা যারা তরঙ্গ চ্যাপ্টার পড়েছো, পড়ার কথা না কারণ সিলেবাসে নাই, তাই তাদের ওই অগ্রগামী তরঙ্গের সূত্রে হিসেবে দেওয়া থাকে যে a sin 2π/λ ct - x, এরকম আর কি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এটা এই চ্যাপ্টারও দেওয়া আছে, চুম্বকত্ব চ্যাপ্টারও দেওয়া আছে, আবার তরঙ্গ চ্যাপ্টারও দেওয়া আছে এই ইকুয়েশনটা, বাট এটা একটা অগ্রগামী তরঙ্গের ইকুয়েশন, এবং এটা কিভাবে আসে সেটা তরঙ্গ চ্যাপ্টারে ভালো মতো ব্যাখ্যা করা। তো সেইখানে দেওয়া আছে কি, একটা অগ্রগামী তরঙ্গর সমীকরণটা দেখতে এরকম, যেটা অ্যাকচুয়ালি এটা। তাহলে এর সাথে একে যদি আমি মেলাই তাহলে হচ্ছে কিছু কিছু ভ্যালু পাবো। আমাকে দেওয়া আছে এই সমীকরণটা, এখান থেকে বের করতে বলেছে যে যেই মাধ্যমে এই আলোটা চলছে, এই তরঙ্গটা, তার প্রতিসরণাঙ্কের ভ্যালু কত। তো প্রতিসরণাঙ্ক বের করার জন্য আমাকে আগে বেগের মানটা, কোনোভাবে এই বেগের মানটা বের করতে হবে, সিটা আর কি। এটাকে সি না বলে, সি যেহেতু আমরা আলোর বেগ বলতে পারি, বা এটাকে সিবি বলি, তোমার ইচ্ছা যেভাবে বলো না কেন, আর আলোর বেগটাকে আমি সি এ বলবো, ঠিক আছে? তাই সিবি এর ভ্যালুটা বের করতে চাচ্ছি আমি। কীভাবে করবো একটু তুলনা করো তো, যে 2π/λ ইন্টু সিবি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি, এই ভ্যালুটা না, টি এর সাথে যে গুণ আছে, 2π/λ সিবি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 6 ইন্টু 10⁸। আবার 2π/λ ইন্টু এক্স, 2π/λ ইন্টু এক্স ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 4x। আচ্ছা এক্স বাদ দাও, তাহলে এটা সমান তাহলে 4 হবে, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে আলটিমেটলি এটা আসছে। এখানে দেখো 2π/λ একটা ভ্যালু পেলাম আমরা, এই ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দিই, তাহলে তোমার সিবি এর একটা ভ্যালু পাওয়া যাবে, সেটা কত, 6 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই এই 4টাকে ভাগ হয়ে যাবে আর কি। তাহলে 4 দ্বারা যদি ভাগ করে দাও কত আসে, এটা আসে 1.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে তুমি বেগ পেয়ে গেলে, ওই মাধ্যমে আলোর বেগ পেয়ে গেলে। আমরা মিউ সমান কি জানি, মিউ সমান জানি বাতাসে আলোর বেগ কত, এবং বাতাসে মানে শূন্য মাধ্যমে, এবং ওই মাধ্যমে আলোর বেগ কত। তাহলে CA/CB, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু 10⁸, আর এটা পাওয়া গেল 1.5 ইন্টু 10⁸, ভাগ করলে চলে আসবে 2। এটা হচ্ছে আনসার, যে প্রতিসরণাঙ্কটা যে মাধ্যমে এসে চলছে তার প্রতিসরণাঙ্কের মান হচ্ছে মিউ, মানে সরি 2। তো এই ছিল মোটামুটি আমার সিলেক্টেড যে প্রশ্নগুলো কোন চ্যাপ্টারের, এই চ্যাপ্টারের উপরে। এরপরে আমরা দেখব আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের উপর বেস করে যে একটা প্রশ্ন যেটা এসেছিল সেখান থেকে মনে হচ্ছে যেগুলো করানোর মতো সেগুলো আমি করাচ্ছি এখন। চলে আসবো আমরা 10 নম্বর প্রশ্নে। দেখো কি বলা আছে, 2 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের পরিবাহী তারের সাথে একটি ফটো ইলেকট্রিক কোষযুক্ত। 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি পাওয়া যায় যখন কোষে 300 ন্যানোমিটারের আল্ট্রাভায়োলেট রশ্মি আপতিত হয়, যদি পরিবাহী ইলেকট্রনের ফটোবেগের এত পার্সেন্ট হয়, তাহলে পরিবাহীর প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত? অনেক কিছু একসাথে আসলে কানেক্ট করে দিয়েছে, যে আলটিমেটলি বের করতে বলছে প্রতি আয়তনে ইলেকট্রন সংখ্যা। তুমি যদি ইলেকট্রনের বেগ জানো
তাহলে একটা তারের মধ্য দিয়ে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে I সমান NaVq। এটা তো আমাকে এটার জন্য কী কী জানা লাগবে? I জানা লাগবে, যেটা প্রশ্নে দেওয়া আছে। তারপর হচ্ছে তোমার N, তোমাকে এটাই বের করতে বলেছে ফাইনালি, প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত। এ হচ্ছে এরিয়া, তো এরিয়া দেয়া আছে প্রশ্নে। ভি দেয়া নাই। কিউ হচ্ছে তোমার, আমরা জানি মুখস্থ ভ্যালু 1.6 × 10⁻⁻19 কুলম। শুধুমাত্র ভিটা যদি একবার জানতে পারি তাহলে এন বের করতে পারবো। আমার টার্গেট হচ্ছে যে কোনো ওয়েতে ভিটা বের করা। তো ভি এর জন্য একটা ইকুয়েশন তোমার হচ্ছে শর্ত দিয়ে দিয়েছে। কি শর্ত? শর্তটা হচ্ছে এইখানে যে ফটো ইলেকট্রিক কোষটা আছে সেখানে ইলেকট্রনের যে বেগটা হবে, এর ইলেকট্রনের ব্যাগটা তার 0.0005%। তার মানে এই ফটো ইলেকট্রিক কোষের যে ইলেকট্রনের বেগটা সেটা আমাকে বের করতে হবে। এবং তার সূত্র হচ্ছে কি, hc/λ ইকুয়ালস টু সূচন কম্পাঙ্কের জন্য হচ্ছে যে পরিমাণ লস হয় সেটা, প্লাস হচ্ছে বাকি অংশটা হচ্ছে ½ mv²। এটা আমি এত বড় ক্যালকুলেশন করার দরকার নেই, আমি জাস্ট একবারে বসে দিব ভ্যালুটা আমার কত এসেছে। কি করবা? এইচ এর জায়গায় 6.63 × 10⁻34 ইউজ করবা। সি এর বেগ, আলোর বেগ জানি। ল্যামডা হচ্ছে কত তরঙ্গ দৈর্ঘ্যের আসলে রশ্মি আপতিত হচ্ছে, 300 ন্যানোমিটার, এটা কি মিটারে বসাবা। আবার এই সি ল্যামডা নট হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, 320 ন্যানোমিটারকে মিটারে ইউজ করে বসাতে হবে। এম হচ্ছে যেহেতু ইলেকট্রনের বেগ বের করছে তাহলে ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31। তো সবাই বলে দিলাম, বসাও, তাহলে ভি এর ভ্যালু বের হবে 3.02 × 10⁵। এটা আসা উচিত, আমার ক্যালকুলেশন ভুল হতে পারে, তোমরা একটু চেক করে নিও। এটা হচ্ছে ইলেকট্রনের বেগ। কিন্তু আমাকে বলেছে যে ফটো ইলেকট্রনের যে বেগ হবে সেটা এটার 0.এত%। তাহলে অতএব আমি এখানে যে বেগটা ইউজ করব, এটাকে আমি কাজ করি, এটাকে V1 নাম দিই, ঠিক আছে? যেহেতু এটাকে আমি ভি নাম দিয়েছি, তাহলে ভি সমান হবে অ্যাকচুয়ালি 0.0005। এত পার্সেন্ট মানে কি, আবার 100 দ্বারা ভাগ, ইনটু যেটা বের হলো 3.02 10⁵। এটা ক্যালকুলেট করো, আমার আসছে 1.51 মিটার/সেকেন্ড। এতটুকু আসছে। আমাকে বের করতে বলছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যার ভ্যালুটা কত। তো সেটা বের করার জন্য আমরা কি করব? এই সূত্র ইউজ করব, I সমান NaVq। তাহলে এক কাজ করি, এই সমীকরণটা এখন এখানে নিয়ে আসি। তাহলে এখন এখানে বসিয়ে দিই। I এর ভ্যালু হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। N বের করব, এটা হচ্ছে 2 × 10⁻⁻6 মিলিমিটার² মিটার² করলাম। ভি তো বের হলো 1.51, কিউ হচ্ছে 1.6 × 10⁻⁻19। তো এখান থেকে আমি এন এর ভ্যালু বের করব। তো এটা আমার এসেছে 3.1 × 10⁻24 এত টি। তো তোমরা একটু প্লিজ হচ্ছে ক্যালকুলেশনটা চেক করে নিবা, ঠিক আছে? এই হচ্ছে আনসার। 11 নম্বরে চলে যাব। এখানে বলা আছে, দেখো 2 কিলোমিটার দীর্ঘ ব্রিজ একটি 600 কেজি নিশ্চল ভরের গাড়ি সর্বনিম্ন কত সময় অতিক্রম করতে পারবে যদি ব্রিজটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা 9800 নিউটন হয়? প্রথম দেখায় প্রশ্নটা আসলে কিছুই বোঝা যায় না যে কী বের করতে বলেছে এবং এর সাথে কিভাবে আমি রিলেট করব এই চ্যাপ্টারকে। এটা বুঝতে পারবে কখন? আমাকে কথা হচ্ছে, আমি একটা গাড়িকে হচ্ছে তুমি একটা ব্রিজের মধ্য দিয়ে নিয়ে যেতে চাচ্ছ এবং ব্রিজটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 9800 নিউটন পর্যন্ত সে নিতে পারে। 9800 নিউটন মানে কি অ্যাকচুয়ালি? আমরা যদি ওয়েট থেকে ভরটা বের করি, mg, আরে কি লিখছি, W সমান mg, তাহলে ভর হবে 9800 ভাগ 9.8 মানে 1000 কেজি। মানে হাইয়েস্ট 1000 কেজি ভরের কেউ ওখানে চড়তে পারবে। প্রশ্ন হচ্ছে 600 কেজি ভরের একটি গাড়ি তুমি যদি নিয়ে যাও তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। বাট আমাকে বলেছে সর্বনিম্ন কত টাইমের মধ্যে তুমি নিয়ে যেতে পারবে। তার মানে আমি যদি অনেক ফাস্ট, খুবই ফাস্ট একটা গাড়িকে নিয়ে চলে যাই তখন হয়তো বা এর সমস্যা হতে পারে। কীভাবে? কারণ আমরা যে কনসেপ্টটা জানি আপেক্ষিকতার, যে খুবই দ্রুত যদি একটা গাড়িকে নিয়ে যাওয়া হয় আলোর প্রায় কাছাকাছি বেগে, তখন কিন্তু তার আপেক্ষিক ভরটা চেঞ্জ হয়ে যায়, সেটা আর সেম থাকে না। তো সেটাই আমি বের করবো যে 600 কেজি ভরের একটা গাড়ি
সে যদি একটা ব্রিজের উপর 1000 কেজি ফিল দিতে চায়, তাহলে তার বেগটা কত হতে হবে? সেই বেগটা কি আলোর কাছাকাছি হবে? যদি আলোর কাছাকাছি হয়, তাহলে এই সম্পূর্ণ ম্যাথটা আসলে আপেক্ষিকতার যে কনসেপ্টটা তার ভিতরেই পড়ে যাবে এবং সেটা দিয়ে তোমাকে করতে হবে। আদারওয়াইজ তুমি নর্মালভাবে করতে পারো। তো দেখি আগে বেগটা বের করার ট্রাই করবো আমরা, যে 600 কেজি যে নিশ্চল ভর ছিল, সে একটা বেশি বেগে, অনেক বেগে গেলে সে কি 1000 কেজি ফিল করাতে পারে কিনা। তো তার জন্য কি করব, ভরের যে আপেক্ষিকতার সূত্রটা আছে সেটা ইউজ করব। তো করে ফেলি। আমাকে এখান থেকে বেগের ভ্যালুটা বের করব। এটা হচ্ছে 1000 কেজি চলন্ত অবস্থায়, স্থির অবস্থায় 600 কেজি। তো আমি যখন দেখতে চাই তাহলে ভি এর ভ্যালুটা কত, এবং এটা হচ্ছে 3 × 10⁸ স্কোয়ার। ক্যালকুলেটর ইউজ করো, এখান থেকে ভি পেয়ে যাব। আমার ভি বের হয়েছে 2.4 × 10⁸। দেখেই বোঝা যাচ্ছে কত হিউজ একটা ভেলোসিটি। তাহলে অবশ্যই এটা আপেক্ষিকতার আন্ডারই করতে হবে তোমাকে। তুমি যদি বের করতে চাও সর্বনিম্ন টাইমে বের করতে, আমরা টাইম বের করে কী হবে, এস সমান ভিটি সূত্র থেকে, যেখানে টাইম সমান হচ্ছে এস বাই ভি। তো ভি তো পেয়ে গেলে, এখন এসকে ভাগ দিয়ে হয়ে গেল। বাট ব্যাপারটা কিন্তু সহজ, তুমি 2 কিলোমিটারকে ভাগ দিলেই হয়ে যাবে, তা হবে না। কারণ যখন তুমি এত স্পিডে যাবা, সেই 2 কিলোমিটার অ্যাকচুয়ালি 2 কিলোমিটার মনে হবে না। আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে তোমাকে লেন্থটাও হচ্ছে একটু ঠিক করা লাগবে। তাহলে লেন্থ কত আপেক্ষিকভাবে কত মনে হবে সেটা আমাকে বের করতে হবে। 1/v²/c²। তাহলে সেখান থেকে আসে এল নট কত, যেটা 2000 মিটার ছিল, 2 কিলোমিটার অ্যাকচুয়ালি, এটা হয়ে যাবে এখন 2.4 × 10⁸ বাদ দিচ্ছি, এটাই তো আসবে তাই না? 10⁸ কেটেই যাবে, আসবে কত দেখি। এটা হচ্ছে তোমার আসবে 1200 মিটারের মতো। তো এই হচ্ছে তোমার দৈর্ঘ্যটা। তুমি বেগের মান জানো, দৈর্ঘ্যের মান জানো, এখন তুমি টাইমের ভ্যালু বের করতে পারবে। অর্থাৎ টাইম সমান 1200 ডিভাইড বাই 2.4 × 10⁸। এটা আসে 5 × 10⁻6 সেকেন্ড। তার মানে এইটাই হচ্ছে সবচেয়ে লোয়েস্ট টাইম, যেই টাইমে তুমি পার করতে পারবা। এর থেকে কম সময় পার করা পসিবল না। এটা হচ্ছে লোয়েস্ট টাইম, 5 × 10⁻6, মানে মাইক্রো সেকেন্ড আর কি, 5 মাইক্রো সেকেন্ডের মধ্যে। আশা করি বুঝতে পারা গেছে। 12 নম্বর প্রশ্ন চলে যাব। 240 মিটার স্থির দৈর্ঘ্যের একটি গাড়ি, একজন ব্যক্তি পরস্পরকে এত মাইক্রো সেকেন্ডে অতিক্রম করে চলে যায়, তাদের মধ্যকার আপেক্ষিক বেগের মান কত? তো সেমভাবেই আমরা করতে পারবো জিনিসটাকে, একটু আগে যেটা করলাম আর কি, অলমোস্ট অনেকটাই ওরকম। যে আমরা যদি আপেক্ষিক বেগ বের করতে চাই তাদের মধ্যকার, তাহলে বেগ মানে কি, বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, তাই তো? দূরত্ব হচ্ছে আগের মতো, আচ্ছা এলই ধরি, কারণ সূত্রটা তো আমাদের এল আকারই দেয়া, তাই দূরত্ব বাই সময়। ঠিক আছে, যেহেতু আপেক্ষিক বেগ বের করতে বলেছে, তো কত সময়ে পার করব এটা বের করতে বলা। তো তার জন্য আমি করব কি, এই দূরত্ব তো আর সেম থাকবে না। তো যেহেতু আপেক্ষিক বেগ কারোর সাপেক্ষে আমাকে বের করতে হবে, এবং ব্যক্তির সাপেক্ষে হচ্ছে তোমার টাইমটাকে দেওয়া আছে যে 3.5 মাইক্রো সেকেন্ডে। তো এর টাইমটাকে আর চেঞ্জ করা লাগবে না, যেহেতু ব্যক্তির সাপেক্ষে আমি বের করব আপেক্ষিক বেগটা, বা তাদের মধ্যকার আপেক্ষিক বেগটা, যাই হোক, যেহেতু যার সাপেক্ষে বের করব তার রেসপেক্টে তোমার টাইমটা দেয়াই আছে। ঠিক আছে, তাহলে এটাকে আর আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে চেঞ্জ করা লাগবে না। শুধুমাত্র চেঞ্জ করা লাগবে কত, কাকে, শুধুমাত্র চেঞ্জ করতে হবে এই দৈর্ঘ্যটাকে। কারণ যখন তুমি অনেক স্পিডে যাবা, তখন অ্যাকচুয়ালি এই 240 মিটার আর 240 মিটার মনে হবে না। তোমাকে দেখতে হবে আসলে এই বেগটা কেমন, ম্যাথটা করার পর আসলে বোঝা যাবে, নাহলে আগে তো বুঝতে পারছি না। যেটা যদি খুবই কম হয় তাহলে তো এই রুলে খাটবে না, নর্মালভাবেই করতে হবে, আদারওয়াইজ এই নিয়মে করব। তো এল এর জায়গায় কী বসাবো আমি, ওই এল নট √1 - v²/c²। তো দুই পাশেই ভি আছে, এই পাশেও ভি আছে, এই পাশে ভি আছে, তাহলে কী করতে হবে, একটু আড়াআড়ি গুণ করে কাহিনী করা লাগবে। তো এটা হয়ে যাবে ভি টি হোল স্কোয়ার করে দিই, v²t²। আর এটা হয়ে যাবে হচ্ছে এল নট স্কোয়ার, আর রুট কেটে যাবে, এখানে আসবে c² - v² ডিভাইড বাই c²। এটুকু তাই না? এরপরে হচ্ছে আড়াআড়ি গুণ করি একটু, এটা আসে হচ্ছে v²t²c²। আর এখানে আসে এল নট স্কোয়ার c² - এল নট স্কোয়ার v²। এই v² যদি পাশে নিয়ে আসে, কমন নিয়ে নিই, তাহলে আসবে c²t² প্লাস হচ্ছে এল নট স্কোয়ার, এ পাশে এল নট স্কোয়ার c²।
অর্থাৎ ভি সমান পাওয়া যাবে এল নট সি নট ডিভাইডেড বাই, মানে রুট করে দিচ্ছে একবারে, এটা তো রুট হয়ে যাবে, আর নিচেরটা হচ্ছে রুট ওভার এল নট স্কোয়ার সি স্কোয়ার টি স্কোয়ার। সব ভ্যালু বসিয়ে দাও। এল নটের জায়গায় বসাবো হচ্ছে 240, এটা বসাবা কত, আলোর বেগ শূন্য মাধ্যমে 3 × 10⁸, আর টাইমের ভ্যালু তো দেওয়া আছে প্রশ্নে, সব বসে দিয়েই হয়ে যাওয়া উচিত। দেখি কত আসে। আমার আসছে 6.6 × 10⁷। তো যেহেতু অনেক বেগের মান আসছে, তার মানে ঠিকই আছে, আমাদের মেথডে ঝামেলা নেই কোনো। নেক্সট প্রবলেমে চলে যাব। এখানে বলা আছে দেখো 350 মিটার নিশ্চল দৈর্ঘ্যের একটি মহাকাশযান এত বেগে চলছে, আর এত বেগে বিপরীত দিক থেকে চলমান একটি উল্কাপিণ্ড কত সময় মহাকাশযানটিকে অতিক্রম করবে। টাইম বের করতে বলছে আবার। তো টাইম মানে ওই আবার আগের মতো টি সমান s/v, তো বা l/v বলতে পারো। বাট যেহেতু এক জোয়ার একজন বিপরীত দিকে আসছে, তার মানে অবশ্যই এখানে v অ্যাকচুয়ালি কি আপেক্ষিক বেগটা বসাতে হবে। তো আপেক্ষিক বেগের তোমরা সূত্র মনে হয় জানো না, এটা প্রমাণ করাও পসিবল না এই কম সময়ে, বাট আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের আসলে উদ্ভাসের বইয়ে দেয়া আছে এই সূত্রটা, আমি জানি, আমি দেখেছিলাম এক সময় যে উদ্ভাসের বইয়ে তোমাদের দেয়াই আছে যে একটা রিলেটিভ স্পিডের ইকুয়েশনটা দেখতে এরকম, vr সমান v1 + v2 ডিভাইডেড বাই 1 + v1 v2/c²। তো এইটা ইউজ করবো এখানে, এর জায়গায় v1 এর জায়গায় এটা, v2 এর জায়গায় এটা, তাহলে ইউজ করলে রিলেটিভ ভেলোসিটির ভ্যালু বের হবে। তো আমি একটু ক্যালকুলেট করে নিচ্ছি। আমার আসছে vr সমান 0.984 এর মতো, আলোর বেগের সাপেক্ষে আর কি। তাহলে এই ভিআরটাকেই আপেক্ষিক বেগটা দিয়ে ভাগ করতে হবে, যেহেতু তোমার বিপরীত দিক থেকে আসলে কি হয়, আলটিমেটলি আপেক্ষিক বেগ দ্বারা তো ভাগ করো, তাই না? মানে একটা সাপেক্ষে আরেকটা কত, মনে করো একজন 50 কিলোমিটারে আসছে, একজন 100 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে, যেহেতু দুজনেই আসছে বিপরীত দিক থেকে, তাহলে আলটিমেটলি 150 কিলোমিটার পার আওয়ার বেগেই কিন্তু তুমি হিসাব নিকাশটা করবা কত টাইম লাগছে। তো কয়েকদিন আগে আমি একটা হচ্ছে তোমাদের ভিডিও দিলাম ওই এমসিকিউ সিরিজের থার্ড গতিবিদ্যা চ্যাপ্টারের, সেখানেও কিন্তু একটা এমসিকিউ ছিল যে দুইটা ট্রেন বিপরীত দিক থেকে আসছে, কত তাড়াতাড়ি ক্রস করবে। তো ওইখানেও আমি দেখিয়েছিলাম যে তোমাকে যোগ করতে হয়। তাহলে এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, একে যদি ভাগ করে দাও তাহলে হয়ে যাবে, এর জায়গায় কি বসাবো, আগের মতো এল নট 1/v²/c²। তো এটাই এখন বসাতে হবে, v²/c² বসালেই কাজ শেষ। তো এখানে আসবে হচ্ছে vr। তো এটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এখানেও ভি এর জায়গায়ও কিন্তু vr² বসাতে হবে, ঠিক আছে? কারণ যেহেতু বিপরীত দিক থেকে আসছে তারা, তার আলটিমেটলি রিলেটিভ ভেলোসিটিটাই বসাতে হবে। তো যদি আমি রিলেটিভ ভ্যালুটা বসাই, তাহলে এটা আমার আসছে 2.1 × 10⁻⁻7 এত সেকেন্ড। তো এটাই হবে আসলে আনসার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের এই প্রবলেমগুলো। টোটাল 13টা প্রবলেম সলভ করলাম। ম্যাক্সিমামই আমি বলবো যে একটু ক্রিটিক্যালি ম্যাক্সিমাম প্রশ্নই, কারণ অনেক কিছুই আসলে সিলেবাসের বাইরে, প্লাস বাইরের অনেক বই থেকে কালেক্ট করে নেয়া, এ কারণে জিনিসগুলো একটু টাফ হয়েছে। এরপরেও আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর, কারো যদি এরপরও প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো, সেই মোতাবেক আমি সলভ করে দেব। তো এই ছিল মোটামুটি আজকের এই সলিউশনটা। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা সলিউশন ভিডিও নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।